অলরাইট, আজকে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একদিনের ট্যুর। শরীয়তপুর যাব, ওইখানে আজকের একটা থাকবো, কালকে আবার আর্লি মর্নিং ব্যাক করব। সো দেখা যাক আজকে ট্যুরটা কেমন হয়। খুব এক্সাইটেড ছিলাম এই ট্যুরটা নিয়ে। সো রওনা দিলাম। কী অবস্থা সবার? আজকে শরীয়তপুর যাব, শরীয়তপুর ট্যুর, একদিনের ট্যুর, কালকে আবার ব্যাক করতে হবে। এখন মূলত যাচ্ছি শামীমের জন্য, ওকে রিসিভ করব। ওকে রিসিভ করে দেন বাবুল বাইক নিয়ে দাঁড়ায় আছে, ওর সাথে যাব। বের হওয়ার কথা ছিল 5টা বাজে, সো একটু লেট হয়ে গেছে। আজকে আবার তেল নিব, তেল নিয়ে পরে যাব। গাড়িতে তেল নাই। ইদানিং একটু কন্টিনিউ করতে পারি নাই ব্লগের, মোটো ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই, বিকজ একটু ব্যস্ত ছিলাম আদার্স কাজ নিয়ে, তাই আর কি মোটো ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই আমি কিছুদিন। এখন থেকে আবার রেগুলার হব, রেগুলার মোটো ব্লগ আপলোড করব চ্যানেলে অ্যান্ড পেজে। আর হচ্ছে শরীয়তপুর যাচ্ছি কেন? শরীয়তপুর যাচ্ছি হলো জাস্ট মাইন্ড ফ্রেশ করার জন্য। একটু বেশি ব্যস্ত ছিলাম, এই ব্যস্ততার কারণে খুবই মুড অফ হয়েছিল। সো কালকে সাডেন প্ল্যান হলো বাবুলের, মূলত যাবো বাবুলের বাসায়। বাবুলের বাসায় যেয়ে রাতটা থাকবো। আর হচ্ছে দেন ওইখান থেকে আবার আর্লি মর্নিং ব্যাক করব। কি একটা অবস্থা! চিন্তা করছো, রিক্সারে বানাইছে ভ্যান। কি বলা উচিত ওদের? হেলমেটে লাগিয়ে চলে গেল। আল্লাহ জানে ভাঙছে নাকি হেলমেটটা, ভাইজরটা ভাঙলে তো শেষ। এই সামনের অটোটা বেশি তাফালিং করতেছে, এ কিভাবে কিভাবে যাইতেছে, এর জন্য আমি সামনের রাস্তা দেখতেছি না। ডাইনে যায় বামে যায়, বামে যায় ডাইনে যায়, কি একটা অবস্থা! আর এখানকার এগুলো তো আছেই। ও, এই একটা রাস্তা কাটার কারণে কি যে একটা ভোগান্তি মানুষের! এগুলো আসলে কাকে বলবো? ঠিকও করে না, কিচ্ছু করে না, মানে আরে আল্লাহ, তো কাদার লেয়ার। কি যে একটা অবস্থা! সো আজকে এখন আমরা আছি মাওয়ার এক্সপ্রেস ওয়েতে ঢুকলাম। এখন এটারে বলে পোস্তগোলা, পোস্তগোলার ইয়েতে ঢুকলাম। সো যাওয়া যাক। আর হচ্ছে সাথে আছে অলরাইট, তো মাওয়ার রোডে চলে এলাম। এখন পুরো এক্সপ্রেস ওয়েতে আমরা আর হচ্ছে বৃষ্টি পড়তে পারে, ফোঁটা ফোঁটা পেলাম আর কি। অলরাইট, এখনও আমরা মাওয়া এক্সপ্রেস ওয়েতে এখন আমরা যাচ্ছি পদ্মা সেতুর উদ্দেশ্যে। পদ্মা সেতু পার হয়ে দেন শরীয়তপুর। এখন অলরেডি 7:13 বাজে। আমার টার্গেট হচ্ছে 10টার মধ্যে ওদের বাসায় থাকবো। এখন দেখা যাক যেতে পারবো কি না।
আর এখানে অনেক পোকা, অনেক যেগুলো আমরা এর আগে দেখি নাই। এর আগে যতবার আসছি মাওয়া এক্সপ্রেসওয়েতে এতবার আমরা এরকম পোকাগুলো দেখি নাই, বাট এবার আসার পরে যা দেখলাম যে পোকাগুলো খুবই বড় বড় পোকা, যেগুলো শরীরের সাথে লাগলে খুবই ব্যথা করে। ইভিন মুখের মধ্যে যখন উড়ে আসে তখন অনেক ব্যথা করে। আসলে এত বড় বড় পোকা এর আগে দেখি না। এগুলো কিসের পোকা আসলে এগুলো আমরা জানি না। আর হচ্ছে এটা কেনই বা আসলে এই পোকাগুলো, আর আমি যতটুকু জানি যে শীতের সময় পোকাগুলো হয়, এখন এই পোকাগুলো কেন, বাট আমরা মাওয়াতে যখন শীতের সময় আসছি, গরমের সময় আসছি, তখন এই পোকাগুলো দেখি নাই। এবার কেন দেখলাম বা এবার কেন এই পোকাগুলো আসছে এটাও আসলে জানি না। ওরে বাবা, অনেক অন্ধকার, জানি না ক্যামেরায় কতটুকু ভালো আসতেছে, দেখতে দেখা যাচ্ছে, বাট ভালোই অন্ধকার। সামনে এই যে বাবুল, ওর একটু সামনে দিলাম, বিকজ ও পিছে পড়ে থাকতেছিল। ওর হচ্ছে টিভিএস স্ট্রাইকার 125cc। সো ওরা আমি বলছি যে 90-95-তে রাখলেই আমরা তাড়াতাড়ি যেতে পারবো, বাট ও বলতেছে 75-80, বাট এইভাবে রাখলে তো আসলে হয় না। এটা আমি সাইড দিলাম, তারপরও সে আবার ডিপার মারতেছে। যাই হোক, খুবই ভালো লাগতেছে আসলে এইটা অনেক দিন পরে। আর হচ্ছে আমি একা গিয়েছিলাম বরিশাল, তখন যাওয়া হয় পদ্মা সেতু আর মাওয়া, এরপরে আর যাওয়া হয়নি, আসা হয়নি। সো আবার আসলাম, ভালোই লাগতেছে আসলে অনেক দিন পরে। আর এই পোকাগুলোর জন্য খুবই ব্যাডবাস হচ্ছে। জানি না ওদের ওইখানের ভিতরে ঢুকলে, যখন শরীয়তপুরের ভিতরে ঢুকবো তখন আসলে কীরকম লাগবে আমি জানি না, বাট তখন মেবি পোকা বেশি থাকতে পারে, এখনও শিওর না। এখন দেখা যাক আসলে। আর হচ্ছে বাবুল যে স্পিডে আছে এটা ঠিক আছে। বাবুল যে স্পিডটা আছে এখন ঠিক আছে, পারফেক্ট আছে, এটা আর স্লো করিস না। বাবুল শুনতে পারতেছস? এই যে স্পিডটা আছে এটা পারফেক্ট আছে, আর স্লো করিস না। এটা হইলে আমরা পৌঁছে যেতে পারবো। অলরেডি পদ্মা সেতুর কাছাকাছি এসে পড়ছি। সো আমরা যত তাড়াতাড়ি গ্রামে ঢুকতে পারি, কজ এখন হলো রাত, আমি চাচ্ছি না স্লো যাইতে। বাবুল আমার কথা ক্লিয়ার? যত তাড়াতাড়ি আমরা গ্রামের রাস্তাটা পার হতে পারি। ওকে বাবুল? ওকে, বাবুলকে আমি ডিরেকশন দিলাম যে এভাবে যেতে হবে, কজ আসলে একটু তো টেনশন হচ্ছেই, কজ পদ্মা সেতু পার হলে দেন তারপরও অনেকগুলো রোড, সো ওটা গ্রামের ভিতর দিয়ে যাব। সো এর জন্য আসলে যত তাড়াতাড়ি যাওয়া যায়, আসলে বেশি লেট হলে তখন আবার প্রবলেম হবে। সেটা হলো গ্রামের রাস্তা আসলে কি হয় জানি না, দ্যাটস ওয়াই। ওকে, তো চলে এলাম আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে। একটু ব্রেক নিলাম এখন, সাথে এই যে আমার ফ্রেন্ডরা শামীম, বাবুল, এই দুই বাইক এখন আছে আর কি। এখন পদ্মা সেতুর মাঝখানেই আমরা। সো ভালোই লাগতেছে আসলে, অনেক দিন পর একটা লং ট্যুর দিচ্ছি। ওকে, দোয়া করবেন। এখন আছি হচ্ছে পদ্মা সেতুর উপরেই। আর হচ্ছে একটু চা খাওয়া লাগবে, একটু ব্রেক দেওয়া লাগবে, আসলে বাইকেরও একটা ব্রেক দরকার। সো সামনে দেখি কোথাও পদ্মা সেতু পার হই, পদ্মা সেতু পার হওয়ার পরে সামনে ব্রেক নেওয়া লাগবে। সামনে দেখি আসলে পদ্মা সেতু পার হওয়ার পরে কোনো চার দোকান যদি পাই সামনে, তো থামবো,
একটা ছোট্ট ব্রেক দরকার আসলে। এই গ্রিন লাইনের এই বাসগুলো না, আমি অনেক বাস দেখি জোরে যায়, অনেক স্পিডে যাবে, বাট এই গ্রিন লাইনের বাসগুলো না, এগুলো খুব আস্তে আস্তে যায়। মানে আমি কখনো দেখি না, ইভেন আমি কখনো দেখিও না যে গ্রিন লাইন অ্যাক্সিডেন্ট করে। মানে ওরা না রাস্তার আসলে প্রপার রুলসগুলো মানে, দ্যাটস ওয়াই ওদের আসলে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু আমি দেখি না। পুরো অন্ধকার, চারদিকে অন্ধকার। এখানে আসলে কিসের পোকা এগুলো, কি বাড়ি খাচ্ছে শরীরের সাথে, আসলে এত জোরেই বাড়ি খায় যে ব্যথা করে। আর কেমন একটা ব্যাড স্মেলও আসে, গান্ধী পোকার মতন। বাবুল সাথেই আছে। পদ্মা সেতুটাও অনেক বড় আসলে, সেতু তো পদ্মা সেতু, তো এটা তো বড় হবেই। ভালোই লাগে পদ্মা সেতুতে আসলে। প্রথম যখন আমি ফার্স্ট আসছিলাম পদ্মা সেতুতে, তখন আমি বাইক দিয়ে আসছিলাম। হ্যাঁ, এর আগে বাস দিয়ে গেছিলাম। তখন বাস দিয়ে আসার পরে, তখন বাস দিয়ে যখন আসছিলাম তখন অতটা বুঝি নাই পদ্মা সেতুর আসল মজাটা কী। বাট যখন আমি বাইক দিয়ে আসি, আমার ফ্রেন্ডের বিয়েতে ফরিদপুর যাই পদ্মা সেতু দিয়ে, সুজনের বিয়ে হয় পদ্মা সেতুর পার হয়ে ফরিদপুরে, তখন আমি পদ্মা সেতুতে ফার্স্ট আসি। তখন এসে আমার খুবই ভালো লাগে বাইক দিয়ে, তখন মন চাচ্ছিল যে আরও কিছুক্ষণ রাইড করতে পারতাম। বাবুল সাথে আসোস? অলরাইট, শরীয়তপুরের রাস্তায় ঢুকে গেলাম। একটু ব্রেক নিলাম। ব্রেক নেওয়ার পরে এখন আবার রওনা দিলাম। ব্রেকের দরকার ছিল, অনেকক্ষণ বাইক রাইড করলাম, তো ব্রেকটা আসলে দরকার ছিল। আর হচ্ছে একটু চা খেলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, ক্ষুধা পেয়েছিল অনেক। এখন আস্তে আস্তে যাবো, এখন আর কোনো তাড়াহুড়োর কিছু নাই, এখন আস্তে আস্তে সুন্দরভাবে যাব। বাবুলকে জিজ্ঞেস করলাম যে আর কতক্ষণ লাগবে, ও বলল যে আর 40-45 মিনিট লাগবে, মানে 9টার মধ্যে আমরা ইনশাল্লাহ থাকতে পারবো। এখন দেখা যাক, আস্তে আস্তে যাব, প্যারার কিছু নাই। লুকিং গ্লাসটা ধাক্কা দিয়ে ট্রেনিংটা ক্যান্সেল করে দিছে। কিছুদিন আগে যখন আমি বরিশাল যাচ্ছিলাম, সো এই রোড দিয়ে যাইনি, তখন ওই রোড দিয়ে গেলাম। রাস্তাটা একটু বেশি কনজেস্টেড, আকাশে বিজলি চমকাচ্ছে, বৃষ্টি হতে পারে। সো বৃষ্টি হওয়ার আগেই যেন যেতে পারি আমরা। আসার পথে বৃষ্টি পাই নাই, যেটা টেনশনে ছিলাম বৃষ্টির জন্য, বাট বৃষ্টি পাই নাই। এর জন্য রেনকোটও নিয়ে নিয়েছি, বাট বৃষ্টি পাই নাই। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালোভাবে আসতে পারছি। এখন দেখা যাক সামনের রাস্তাটা। আর যাচ্ছি বাবুলের, ফার্স্টে যাব বাবুলের বাসায়। ওকে, সবথেকে মজার একটা ব্যাপার হলো, সেটা হলো, ওরে বাবা, মজার একটা ব্যাপার হলো ওইখানে মানে কিছু ছেলেরা দাঁড়ায় ছিল, ওরা এমনভাবে বাইকগুলো রাখছে যেন যেতে না পারি। যাই হোক, ওদের উদ্দেশ্য খারাপ ছিল না, যদি খারাপ থাকতো তাহলে হয়তো বা কোনো ঝামেলা করার ট্রাই করতো, বাট যেহেতু কোনো ঝামেলা করে নাই, তার মানে ওদের উদ্দেশ্য খারাপ ছিল না। যাই হোক, এটা আল্লাহ জানার, ওরাই জানে। আসলে এখন দেশের যে অবস্থা, মানে কাকে বিশ্বাস করব আর কাকে করব না, এটার জন্যই আসলে কনফিউশনে থাকি।
অনেক দিন পরে এই গ্রামের রাস্তাগুলোতে, তাই একটু উইয়ার্ড ফিল হচ্ছে, বাট ব্যাপার না, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিটা হওয়ার আগেই যেন যেতে পারি। সো ওরে ওভারটেক করতে হবে, ওভারটেক করতেই পারতাছি না। গরু নিয়ে যাচ্ছে, সামনে আবার বাজার। বাবুল আমি ওভারটেক করব, ওয়েট, আমার সুযোগ পাইতে হবে তো। বাবুল আমাকে বলতেছে যে ওভারটেক যেন করি। ওকে, এভাবে ওভারটেক করা ছাড়া কোনো ওয়ে ছিল না, আসলে ওভারটেক করে ফেলছে। এখন যদি আমি স্লো করি তো পিছে যদি কোনো গাড়ি থাকে তো আমার উড়িয়ে দিয়ে চলে যাবে, এর জন্য আমার এভাবে ওভারটেক করা লাগছে। রোডগুলো মোটামুটি ভালো, বাট একটু বেশি কনজাস্টেড, একটু বেশি চাপা চাপা রোড, এর জন্য মেবি একটু অন্যরকম লাগতেছে। যাক, ব্যাপার না, আল্লাহ ভরসা, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আস্তে আস্তে যাই, প্যারার কিছু নাই। বাবুল আস্তে আস্তে যা, বাবুল আস্তে আস্তে যা। না সময় লাগুক সমস্যা নাই বাবুল, সময় লাগুক সমস্যা নাই, একটু আস্তে আস্তে যা। এমনিতে তো রাতের বেলায় অন্ধকার। শামিম, বাবুল রেখো আস্তে আস্তে যাইতে। এই রোডগুলো খুবই, দেখছো কি অবস্থা রোডগুলোর? হ্যাঁ বাবুল আস্তে আস্তে যা, সময় লাগুক, আমাদের কোনো প্যারা নাই, আমাদের তাড়াহুড়ার কিছু নাই, আস্তে আস্তে যা দোষ, কোনো সমস্যার কিছু নেই। যেখানে টানার আমরা ওইখানে টাইনে আসছি, সমস্যা নাই, এই রোডগুলো আমাদের জন্য পরিচিত না। সো আস্তে আস্তে যা, প্যারার কিছু না, রাস্তা অনেক চিপা। বাবুল দেখছো রাস্তা অনেক চিপা, সো তাড়াহুড়ার কিছু নেই, আস্তে আস্তে যা, সময় লাগুক সমস্যা নেই। আর খুব বেশি রাত হয় নাই এখনো, মাত্র 8:15 বাজে, আস্তে আস্তে যা। যদি 10টা 11টা বেজে যেত তাহলে বুঝতে পারতাম। সো আস্তে আস্তে যা, প্যারার কিচ্ছু নাই, কোনো প্যারা নাই, আস্তে আস্তে যা। এখানে একটু বেশি অন্ধকার, বাট ব্যাপার না, আসলে সত্যি কথা বলতে যে গ্রামের রোডগুলো দিয়ে আমরা তো আসলে অভ্যস্ত না, এর জন্য মেবি এরকম হচ্ছে। একবারে গুটগুটে অন্ধকার আসলে। এখান দিয়ে আমি হাইবিম, বিড়ালটা, ওয়াও, মসজিদ মেবি নতুন হয়েছে, মসজিদটা সুন্দর। ওরে বাবা, মানে কি ব্রিজ, আচ্ছা এখানে আবার নদী। ও আসলে শরীয়তপুর একবার নদীর কাছেই, পদ্মা নদীর কাছেই। ব্রিজটা মেবি নতুন হইছে, এখনো কাজ শেষ হয় নাই। অনেক ভাঙা রাস্তা পার হয়ে দেন একটু ভালো রোড পেলাম, তাও আবার অর্ধেক ভালো, আর অর্ধেক মেবি কাজ চলতেছে। যাই হোক, বাট ওই রাস্তাটা ছিল অনেক ভাঙা, ওইখানে কোথাও বলা যাচ্ছিল না, তাই আর কি কন্টিনিউ করতে পারি নাই। বাট এই একটা রোড দিয়েই ওইখান দিয়ে ওইখানের ভাঙা সাইডটুকু দিয়ে যাবে না মানুষ, এই একটা রোড দিয়েই যায়।
হ্যাঁ, রাস্তা অনেক চড়া হয়েছে। আসার সময় 4 লিটার তেল নিলাম, এখন দেখা যাক। বাবুল একা ওর শ্বশুর বাড়ির জন্য কি কি নিছে, এর জন্য আর কাউকে নিতে পারে নাই। ওর পিছনে কিছু মালামাল আছে ওর শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য, বাট আমি আর শামীম 2 বন্ধু যাচ্ছি। রোড ভালোই, খারাপ না। হ্যাঁ, অনেক চড়া হয়েছে আসলে। যেই রোডটা দিয়ে আমরা আসলাম ওই রোডটা যদি এরকম চড়া হতো তাহলে আসলে খুবই ভালো লাগতো। গুটগুটে অন্ধকার, চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু হেডলাইট জ্বালানোর কারণে এর জন্য সামনে দেখতে পাচ্ছি আসলে রাস্তা, না হলে কিছুই দেখা যাচ্ছিল না। সো আরো কত দূর যেতে হবে বাবুল? আর কত দূর বাবুল? আর কত দূর? আর কত দূর? ওরে বাবা, সামনে কানেকশন কাটে নাই বাবুল? আছে তো মনে হয়। ওরে বাবা, ও ওয়াও, সিনজিটারে খুব সুন্দরভাবে সাজাইছে। ওরে রোড, মানে রোড, বাবারে বাবা, এর মধ্যে আবার ভাঙাচোরা রোড। এর মধ্যে দিয়ে যাচ্ছি গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে যাচ্ছি। সরি, মেঠো পথ না, আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছি। আসলে যখন এই রোডগুলো দিয়ে যাই তখন খুবই ভাল লাগে। যখন আমি বরিশাল যাচ্ছিলাম তখন খুব ভালো লাগছিল, বাট বরিশালটা একটু বেশি দূর, তখন এতটা এনজয় করতে পারি নাই। বাট এখন খুব বেশি একটা টায়ার্ড হয়নি, সো এনজয় করা যাচ্ছে, ভালোই লাগতেছে এই রোডগুলো। আর আমার মনে আছে আমরা 4টা বাইক, ইয়েস 4টা বাইক আমরা চাঁদপুর গিয়েছিলাম। তখন চাঁদপুর যাওয়ার সময় তখন শীত, এত কনকনে শীত, তখন যাওয়ার সময় খুবই ভালো লাগছিল। এরকম টাইমে তখন আমরা চাঁদপুর যাচ্ছিলাম, তখন আমার এতই ভালো লাগছিল যে থাকার ইচ্ছা ছিল, বাট অফিসের কারণে এর পরের দিন আর থাকতে পারিনি। পরের দিন খুবই ভোর এই শীতের মধ্যে ভোর 5টা বাজে গ্রাম দেশে ওদিক থেকে রওনা দিয়েছি। এতই ঠান্ডা লাগতেছিল যে ওই দিন পুরো অসুস্থ হয়ে গেছিলাম। ওই দিন ছিল আমার বার্থডে, তাই আর কি করার। ভয়াবহ অভিজ্ঞতা হচ্ছে এই রাস্তা দিয়ে। রাস্তার যদি এই অবস্থা হয় আর কতদিন লাগবে এই রাস্তা ঠিক করতে আল্লাহই জানে, বাট রাস্তার অবস্থা অনেক ভয়ানক। আর ধুলা দিয়ে তো মনে হচ্ছে যে সামনে কুয়াশা, এতই ধুলা। আর আমার কালো ভাইজারটা নামাতে পারতেছি না, বিকজ কালো ভাইজার নামালে আমি কিছুই দেখবো না, এর জন্য ধুলাই খেতে হচ্ছে, কিছু করার নাই আসলে। জাজিরা জোনাল অফিস, এখনো জাজিরার মধ্যেই আমরা আছি। জাজিরাই ক্রস করতে পারলাম না, কতক্ষণ লাগবে আল্লাহই জানে।
কি ছিল। ওরে রাস্তা, এই রাস্তা দিয়ে যদি রাত 12টার পরে যাওয়া যায় তাহলে তো ভয়েই মরে যাব। যাক, অবশেষে খারাপ রাস্তাগুলো ত্যাগ করলাম, ত্যাগ করে একটু ভালো রাস্তা পেলাম। গাড়িটা আসলে অনেকক্ষণ চলছে তো, তাই একটু সাউন্ড একটু অন্যরকম আসতেছে। এখন দেখা যাক, যাই আগে। আসলে এফআই গাড়ি তো, তেলও ভালো হতে হয়, তেল ভালো না হলে আরও প্রবলেম। কী করা, বাহ এখানে তো ভালোই জমজমাট। এটা বাজার মেবি। যাক, এখন আর কোনো প্রবলেম নেই, সামনে ভালো রোড, দেখি যাওয়া যাক। আর ভাঙা রাস্তা না হলেই হয়। আমি যা দেখতেছি আসলে শরীয়তপুরের ব্লগটা আমার 2টা পার্টে করা লাগবে, যাওয়ার জন্য একটা, আবার সময় একটা, না হলে কিছু করার নাই আসলে। পিছনে গাড়ি আসতেছে, রোড ভালোই, খারাপ না। আরও রোড অনেক অনেক চওড়া হচ্ছে, ভালোই। এটা একটু সাইড দিয়ে যাই পারলে। কারণ যখন বাইক রানিংয়ে থাকে আর এগুলো হচ্ছে স্পার্ক, তো তো এগুলো সমস্যা হয়, কারণ বাইকের এমনি ইঞ্জিন অনেক হিট এখন, এর মধ্যে আবার রানিং স্টার্টে আছে। হ্যাঁ, এই রোডগুলো একটু ভালো শামিম। দেখি, তাও অনেক অন্ধকার শামিম, তাও অনেক অন্ধকার, মানে কোনো মানুষজনও নাই। যাই, একটু বাবুলের সাথে সাথে যাই, ও টানতেছে, সো আমি একটু টানি, আর কিছু করার নাই আসলে। বেশি স্লো যাওয়াটা উচিত না এই রোডে আসলে, একবারেই অন্ধকার। যদিও অনেকক্ষণ পরে একটা বাড়ি দেখলাম। রোড আসলে অনেক ভালো, এই রোডগুলো ভালো, বাট এতক্ষণ যা পার করে আসছি, আল্লাহ। আসলে এই যে রোডের যে অবস্থা, আল্লাহ কি একটা অবস্থা, মানে এই রোড দিয়ে মানুষ কিভাবে যায় আসলে, আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ। মানে এই রোড দিয়ে আসলে যাওয়া, মানে এগুলো কি দেখে না, কি একটা অবস্থা হয়ে আছে। কারো চোখে কি এগুলো পড়ে না? যারা প্রতিনিধি আছে তাদের কি এগুলো চোখে পড়ে না আসলে কি অবস্থা হয়ে আছে? দেখার সময়ই নেই। আর হচ্ছে, যাক, রাস্তাটা পার করলাম তাহলে। আমি তো ভাবছিলাম আরও কত দূর এভাবে যেতে হয় আল্লাহই জানে। যাই হোক, পার করলাম তাহলে। যে বাবুল সামনে, আচ্ছা সামনে একটা ব্রিজ, এটা এটা খালের মধ্যে গেছে, রাইট? আচ্ছা, এটা একটা খালের মধ্যে, খাল গেছে। আচ্ছা, এবার নদী বের হইছে। ব্রিজে এত চাপা ব্রিজ, তো আর কতক্ষণ লাগে আল্লাহ জানে। আসলে ব্রেক নিব কিনা বুঝতে পারতেছি না, ব্রেক একটা নেওয়া লাগে, ব্রেক নিব কিনা চিন্তা করতেছি। ব্রেক আসলে লাগে, কি করব আসলে, অনেকক্ষণ চালাচ্ছি, একটু ব্রেক আসলেই লাগে। দেখি বাবুলকে বলি, বাবুল একটা ব্রেক লাগে আসলে।
আর কতক্ষণ? লোয়ার পার্ট সব ব্যথা হয়ে গেছে, আর কতক্ষণ? দেখি ওর এই এরিয়া সো ভালো বুঝে, ও বললো যে এখানে আর দাঁড়ানোর জন্য না। এখন দেখি। ওকে, তো আবার রওনা দিলাম। একটু ব্রেক নিলাম, বিরতি নিলাম, কারণ বিরতিটা দরকার ছিল, তাই একটু ব্রেক নিলাম। ব্রেক না নিলে তো আসলে হয় না। আর আমার একটু যেহেতু চায়ের অভ্যাস আছে, যখন আমি লং ট্যুরে যাই তখন একটু পরপর ব্রেক নেওয়া লাগে, শুধু একটাই কারণে চা খেতে হয়। আসলে আমার চা না খেলে হয় না। ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট, আচ্ছা এটা হচ্ছে শরীয়তপুর সদর, মানে শহরের এরিয়া, এর জন্য একটু উন্নত। বাবুল কোন জায়গায় গেল? সোজাই গেছে। কোন জায়গায় দাঁড়ায়? ওই যে কোনো ইন্ডিকেটার নেই, কিচ্ছু না, বামে যায় ডানে যায়, কি একটা যে অবস্থা ভাই! কবে যে এগুলোর থেকে মুক্ত পাবো? অলরাইট, আরও কত দূর যাওয়া লাগবে আমি জানি না, যাইতেই আছি। দেখি বাবুলের কবে শেষ হয় ওর পথ। শুধু দেখি, ওরা জিজ্ঞেস করি আর কত দূর। হ্যাঁ, আর কতক্ষণ লাগবে বাসে যেতে? আরে ও কিচ্ছু জানে না রে বাবা, হুদাই আন্দাগুন্দা টাইম বলে, আন্দাগুন্দা কথা বলে। ফার্স্টে বললো 9টা, এরপর আধা ঘন্টা, এখন বলে আবার সময় লাগবে। আমার তো মনে হয় উল্টা রাস্তাতে ঢুকছে, কেন যেন মনে হচ্ছে, নাহলে এতক্ষণ তো লাগার কথা না। এই রোডগুলো ভালোই, চওড়াও আছে। স্পিড ব্রেকার দিয়ে তো জায়গা জায়গা ভালো হয়েছে। শরীয়তপুর সরকারি কলেজ, এখনও যাচ্ছি আমরা, দেখা যাক আরও কতক্ষণ লাগে। যদি একটু আস্তে আস্তে চালাচ্ছি, কজ এই রোডগুলো আমি চিনি না, এর জন্য আস্তে আস্তে যাচ্ছি। কারণ হচ্ছে সাবধানের মাইন্ড নেই, সাবধানতা অবলম্বন করে যাচ্ছি। কারণ রোডগুলো এমনিতেই একটু চিপা চাপা, এর মধ্যে আবার রোডগুলো চিনি না, এর মধ্যে তো ভাঙাচোরা আছেই। এখন রাস্তা মোটামুটি ভালোই, সো এখন একটু টানা যায়। আবার খারাপ রাস্তা, এই রাস্তা দিয়ে আসলে কিভাবে টানবো? আল্লাহ, কি একটা অবস্থা শামীম, কি একটা অবস্থা দোষ। হ্যাঁ, মেবি রাস্তার কাজের জন্য আনছে, মেবি টিচ ঢালাই দিবে। হ্যাঁ, রাস্তার কাজের জন্যই। হ্যাঁ, যাক, রাস্তার কাজ করুক, করলে ভালো। তারপরও করুক ভাই। আরো কত দূর আল্লাহ।
বাবুলের বাড়ির রাস্তা শেষই হয় না। ইচ্ছা ছিল ওর বাজারে যাব, সো বাজারে 10টার পরে বন্ধ হয়ে যায়, আর যে কি করব, বাসায় যেতে যেতে মেবি 10:30 বাজবে। সো আর যে কি করব, সকালে ইনশাল্লাহ ঘুম থেকে উঠে চলে যাব। আর হচ্ছে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটাও এমনি অন্ধকার, বাড়িঘর কম, খুব একটা বেশি নাই। সেকেন্ড হচ্ছে রাস্তার যে অবস্থা, রাত 12টার পরে কি হয় আল্লাহই জানে। যাক, আল্লাহ ভরসা, ভালোভাবেই তো এতক্ষণ আসলাম, এখন বাকি রোডগুলো দেখা যাক। আল্লাহ ভরসা, কোনো সমস্যা হবে না। আবার পাথর, এই পাথর আর বালুগুলোই আমার ভয় লাগে। পাথর আর বালিতেই চাকা স্লিপ করে। আল্লাহ, কি একটা অবস্থা, মানে ব্যালেন্স রাখা খুবই কঠিন এখানে। কি একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে এর মধ্যে বাইক চালানো কতটা যে টাফ, যারা চালায় একমাত্র তারাই জানে। রোডের যে অবস্থা, আল্লাহ, এই রোডের মধ্যে দিয়ে, এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে এই জায়গার অবস্থাগুলো কি হবে। ভাগ্য ভালো আমাদের যে বৃষ্টিটা পাইনি, আসে নাই এখনো বৃষ্টি। আখেরি মহল, গণকবরস্থান। ওকে, আল্লাহ ভরসা। আল্লাহ, এই রোড কবে শেষ হবে, এরকম কবে রোড শেষ হবে আল্লাহই জানে। কি একটা অবস্থা ভাই। 2 মিনিট আর হয় না তোর, 2 মিনিট হয় না। কই বাড়ি? ওই গাছের উপরে। কি একটা অবস্থা, ও নিজেও মনে হয় চেনে না ওর বাসা। যাক, আলহামদুলিল্লাহ, ফাইনালি তো চলে এলাম ওর বাড়িতে। দেখি ওরে রে, সুড়ঙ্গর ভিতর দিয়ে ঢুকতেছি। যাক, আলহামদুলিল্লাহ চলে এলাম তাহলে। ওকে, তো চলে এলাম।